প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আমরা আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, রাজনৈতিক পরিস্থিতি সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছেন না, পাল্টাপাল্টি অভিযোগ। তারপরে রয়েছে আমার দেশের প্রধান শিরোনাম, জটিলতার মেঘ কেটে যাচ্ছে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, উচ্চকক্ষে পিয়ার হচ্ছে, প্রধান উপদেষ্টার ঘোষণা আসছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, চাঁদাবাজির স্বর্গরাজ্য, রাজধানীর 3 বাস টার্মিনাল, বছরে আদায় 363 কোটি টাকা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, কমিশনের মাধ্যমে নিয়োগ ও বদলির দাবি পুলিশের। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা, সমঝোতার পথ খুঁজছে সরকার। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমঝোতায় বড় বাধা, পারস্পরিক অবিশ্বাস। জুলাই সনদ বাস্তবায়ন, উপদেষ্টা পরিষদের বৈঠক আজ, সরকার সিদ্ধান্ত জানাতে পারে। একদিনে নির্বাচন ও গণভোটের চিন্তা, 270 দিন পর স্বয়ংক্রিয় সংস্কার বাদ যেতে পারে। উচ্চকক্ষ পিয়ারে জোর প্রধান উপদেষ্টার, গণভোটে নোট অব ডিসেন্ট না রাখার সম্ভাবনা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সেটি হচ্ছে, সেই দেশগুলো এখন কি বলছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, ভারত চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দ এড়িয়ে চলছে পশ্চিমা দেশ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভোট প্রস্তুতি প্রশাসনে, 15 নভেম্বরের মধ্যে ডিসি, এডিসি, ইউনো পদে আসছে ব্যাপক রদবদল। 30 জেলার ডিসি, শতাধিক ইউনো পরিবর্তন হতে পারে। পুলিশও চলছে রদবদলের প্রক্রিয়া। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নানা সংকটে রিক্রুটিং এজেন্সি, হুমকির মুখে শ্রম রপ্তানি। জনমনের জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে সংশয়ের মধ্যেই জনমত গড়তে নামল সরকার। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, নির্বাচনমুখী মেরুকরণ শুরু, ট্রাইব্যুনালে ইনুর বিচার শুরু, দোষ স্বীকারে অসম্মতি। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, বিদেশিদের চোখ ভোটে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ, কমনওয়েলথ টিম প্রি ইলেকশন মনিটরিং সম্পন্ন করেছে। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। বিএনপির সমর্থন পেতে পারেন ইসলামী দলের 12 নেতা। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, বিদ্যুৎ খাতে মিলেছে ভয়াবহ দুর্নীতির তথ্য, অনিয়মের প্রমাণ আদানির চুক্তিতেও। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইলেকটোরাল সিম্বল, প্লট থিকেন্স ওভার, মুভ টু আন্ডু দ্য আরপিও চেঞ্জ। নিউজের প্রধান শিরোনাম, সেকেন্ডারি টু টার্সিয়ারি ইডিএন ইনস্টিটিউশন, নাম্বার অফ ট্রেন্ড টিচার্স ডিক্লাইন। তো ইলিয়াস ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম, শুনছিলেন। তো দৈনিক প্রথম আলোর যে প্রধান শিরোনাম, সেটি হচ্ছে, সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। যেটা 21 ধারা, যে জোটে থাকলেও নিজ দলের প্রতীক নিয়ে তাকে নির্বাচন করতেও, সেটিতে সংশোধনী আসছে। এটি নিয়ে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল এটা চেয়েছিল এবং জামায়াত এটার বিরোধিতা করেছিল। তো এটা নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা দেখছেন। না, আরপিওতে চেঞ্জ এটি সময়োচিত সিদ্ধান্ত আমি মনে করি। অধিকাংশ দল এর বিরোধিতা করছে। আগে যে বিষয়টি বলা হয়েছিল যে জোট হলে তো একটা কমন প্রতীক থাকা উচিত আমি মনে করি। না, ইতিপূর্বে আমরা দেখেছি যে জামাত ইসলামী যখন ইলেকশন করেছে, বিএনপির সঙ্গে ধারণ শীর্ষে করেছে। সুতরাং এটি ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। আস্তে আস্তে আমি যেন কোন প্রতীকের শিরোনাম শুনলাম যে
মেঘগুলো কেটে যাচ্ছে, আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। আপনি দেখবেন যে আজকে জামায়াত বলেছে যে বিএনপির সাথে বসার আহ্বান জানিয়েছে। তারপরে যে এই যে এনসিপি, তারা তাদের প্রতীক মেনে নিয়েছে। মানে সব কিছুর দিক এখন পজিটিভ মনে হচ্ছে। তারপরে যে অনেক দল ধরেছিল, অনেক দল না, 2-3টি দল, যে গণভোট আগে হতে হবে জাতীয় সংসদ নির্বাচনে। আমার ধারণা সেটি থেকেও তারা সরে এসছে। আজকে প্রধান উপদেষ্টার বোধহয় সাংবাদিক সম্মেলন আছে, তিনি এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন। সুতরাং আরেকটি কোন পত্রিকায় আপনি বললো যে 270 দিন পর অটোমেটিক ওই স্বয়ংক্রিয়ভাবে সংস্কার হয়ে যাবে, মানে এটাই বোধহয় বাদ যাচ্ছে। তো সব কিছু মিলে এখন ভালো অবস্থায় মনে হচ্ছে। একটি পক্ষ সবসময় চাইতো যে বাংলাদেশে একটা কেওয়াস লেগে থাকুক। তারা বারবার বলছে নির্বাচন কি আদৌ হবে কিনা। অনেকের মনে কিন্তু এই প্রশ্ন জন্ম দিয়েছে, অনেকের মনে এই প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। বাট এখন আমি মনে করি নির্বাচনের ট্র্যাকে দেশ উঠে গেছে। কারণ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ভোট দেওয়ার জন্য। কারণ এখন যাদের বয়স 38 থেকে 42 বা এই ধরনের বয়স যাদের, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। যখন তারা ভোটার হয়েছে, তখনই কিন্তু শেখ হাসিনা সব ধরনের ভোট, শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, সব নির্বাচন বন্ধ করে দিয়েছে। মানুষের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। সুতরাং এখন একটি ভোট দরকার। এবং যার প্রিয় সংসদ নির্বাচন, সব কিছু আমি যেগুলো বললাম, এগুলো এখন পজিটিভ দিক আমার মনে হচ্ছে। আমরা আরেকটি সংবাদে যাচ্ছি, যে প্রথম আলোরই, সেটা হচ্ছে মব তৈরি করে মানুষ হত্যা, আসামি গ্রেপ্তার 1.27% মাত্র, এবং 46টির মধ্যে 36টি ঘটনার মামলা হয়েছে, 10 ঘটনার মামলা হয়নি। 36 ঘটনার মামলার আসামির সংখ্যা 9000 অজ্ঞাত সহ 27 মামলায় 114 জন গ্রেফতার হয়েছেন। এই যখন অবস্থা, কি বলবেন? এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা অনেক লড়াইয়ে পরে, আপনি তো মাঠে ময়দানে ছিলেন, আমরা জানি যে দীর্ঘদিন বিএনপি সহজে যারা গণতন্ত্র পিয়াসী দলগুলো, তারা তো অনেক লড়াই করেছে, মামলা করেছে, কোর্টের বান্ধায় দৌড়েছে, পালিয়ে থেকেছে, গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরপর আমাদের একটা ছাত্রদের নেতৃত্বে এবং ছাত্র জনতার নেতৃত্বে যে বিজয়টা আসলো, এরপর এ ধরনের ঘটনা প্রথম দিকে কিছু ঘটেছে, আমরা মেনে নিব। ধরুন এক ধরনের যে কোনো ধরনের বিপ্লবের উপরে ধরনের কিছুটা অবস্থা থাকে। বাট এগুলোকে এখনও হচ্ছে, এটি খুব দুর্ভাগ্যজনক। আপনি তো ফিগারটা বললেন যে 1.27। এটি আরেকটি বিষয়, আমি জানি এটি কৌশল কিনে, প্রথমে অনেক লোক আসামি করে মামলাটা দেওয়া হয়। আমার মনে হয় এটিকে মামলাটাকে হালকা করে ফেলা হয়। দেখুন 300 আসামি, 400 আসামি, অথচ এই ধরনের অনেক ঘটনার সময় এত লোক জড়িত থাকার কোনো সম্ভাবনা নেই, এবং অজ্ঞাত আরও থাকে। তো এগুলো বাদ দিয়ে বাণিজ্যের একটা সুবিধা, সুতরাং এগুলো বাদ দিয়ে প্রকৃত অপরাধী যারা, ফিগার খুব পুয়ার দেখলাম, বাট অনেকগুলোতে মামলা হয়েছে। আপনি বলবেন 30 কেসেসে মামলা হয়েছে। এগুলো চিহ্নিত করে বিচার করা উচিত। কারণ একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে, এত লড়াইয়ের পরে একটি বিজয়ী একটি দেশে এ ধরনের মততন্ত্র আমরা চাই না আসলে। গতকালকে নির্বাচন কমিশনের যেই আপনার শাপলাকলির প্রতীক দেওয়া হয়েছে এনসিপিকে, এবং এনসিপি মেনেও নিয়েছে। এই যে এত জল ঘোলা করে অবশেষে কলি নিয়ে, এনসিপির যে একজন নেতা আছেন, তিনি তো কালকে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তো তবুও ভালো লাগছে যে তারা নির্বাচনের বিষয়টি ভাবছে। কারণ একটি পর্যায়ে আমি জানি না, হয়তো জনমনের একটা ধারণা হয়েছিল যে তারা একটা সময় চায়, সময় পেলে তাদের দলটি গুছাতে পারবে। আমি জানি না কতটুকু গুছিয়েছে। এবং কালকে একজন নেতা তিনি বলেছেন যে একদম বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই ভালো, একসময় যা শুধু বলতো আমরা জানি। যাই হোক, সে প্রসঙ্গে যাব না। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে কলি তারা মেনে নিয়েছে, শাপলা কলি। এখন কলি ফুটুক আশা করি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে। কারণ একটি দল তো একদিনে 2, 4, 6 মাস তো হয় না। যেমন জামাত হয়েছে অনেক আগে, 41 সালে, বিএনপি হয়েছে অনেক আগে। তারা নতুন দল গঠন করেছে। আমরা খুব ভালো বোধ করি। যদিও অনেক দুর্মুখ বলেন যে সকল আন্দোলনের পরে, যেমন 69 গণঅভ্যুত্থান, ছাত্ররা টেবিলে ফিরে গেছে, 71 মুক্তিযুদ্ধের পর টেবিলে ফিরে গেছে। ইভেন সর্বশেষ 90-এর যে আন্দোলন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবাই টেবিলে ফিরে আসছে আমরা। কিন্তু আমাদের ছাত্র ভাইরা অনেকে সচিবালয়মুখী হয়েছে,
নানা ব্যবসা বাণিজ্যমুখী হয়েছে, আবার দলও করেছে খুব ভালো। কিন্তু আমরা চাই যে দলটি সফল হোক, তারা ভালো বিএনপিকে চ্যালেঞ্জ, জামাতকে চ্যালেঞ্জ, এত চ্যালেঞ্জ দিয়ে তো রাজনীতিতে টিকে থাকা যায় না। শুধু আমরা চাই গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা টিকে থাকুক এবং ভালো প্র্যাকটিস করুক। আপনি কিছুটা বলছিলেন যে দল গোছাতে এনসিপি সময় নিয়েছে, যার কারণে নির্বাচনেও তারা যেতে চায়নি বা এই ধরনের। তো এই যে সময় নিয়েছে, এতে করে কি এনসিপির খুব বেশি লাভ হয়েছে নাকি এনসিপির? না, সময় নিয়েছে, তার সময় নিতে চাচ্ছে, তাদের কোনো ন্যূনতম কোনো ভিত আমি কোথাও দেখি না। দু একজন নেতার বিতর্কিত মন্তব্য মাঝে মাঝে শুনি। নাকি জুলাই অভ্যুত্থানের পরে তাদের যে একটা অনেক উচ্চ একটা ইয়ে ছিল মানুষের মধ্যে তাদের নিয়ে, সে হাইপ ছিল, সেটা থেকে কি মানে অনেকটা কমে এসেছে কিনা? নিশ্চয়ই কমেছে। আমি শুধু একটি উদাহরণ দিই, আমি স্টুডিওতে আরও দিয়ে গেছি। শেখ হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা, তিনি যেটি বলেছেন, আমি যে কথাটি বললাম, সবাই টেবিলে ফিরে গেছে, তারা সচিবালয়ে ফিরে গেছে, অমুক উপদেষ্টার সঙ্গে, অমুক সচিবের সঙ্গে তাদের প্রতিনিধি। এটা তো ঠিক না। এগুলো তো আমরা প্রত্যাশা করি না। তারা বিরাট ঝুঁকি নিয়েছে, সব কিছু আমরা স্বীকার করছি। এই বিজয় অর্জিত হয়েছে তাদের বিরাট ভূমিকা। কিন্তু পরবর্তী যে ভূমিকাগুলো, এই যে আপনি মবের কথা বললেন, কারা জড়িত এই মবে, মানুষ কিন্তু জানে, মানুষ বোঝে, তাই না? ওটা তো শুরু হয়েছিল সেটা তো কিছুদিন আগেই। হ্যাঁ, সেটাই বললাম যে এগুলো বন্ধ করতে হবে। এগুলো তাদের একটা ভালো সুযোগ আছে, বাংলাদেশের মানুষ কিন্তু একটা বিকল্পও চায়। সুতরাং তাদের সুযোগ আছে, সুযোগগুলো কাজে লাগানো উচিত। আগে যা ভুল হয়েছে, আপনি দেখুন নেতাদের বক্তব্য দেখবেন, তাদের যে নেতাদের বক্তব্য, শিষ্টাচার, অনেক কিছু কিন্তু প্রশ্ন তোলা যায় কতটুকু বলে। এই একদিন আগে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কি বক্তব্য দিয়েছেন, হা ভোটে বিএনপির কি যেন জন্ম কি না বটে, এগুলো ফানি এবং দুর্ভাগ্যজনক। শুধু ফানিই না, এগুলো তাদের সংশোধন হওয়া উচিত। এই ধরনের মানে বয়স তো অল্প, তো এই সময় যদি এইসব বক্তব্য দেয় যেটা রাজনীতি শিষ্টাচার বহির্ভূত, তাদের ভবিষ্যৎ কি? এটা তো একটা কথা আছে যে শুরুটাই বলে দেয় যে শেষে কি হবে। আমি মন্তব্য করতে চাই না, বাট তাদের ভালো চাই। আমি যে কথাটাই বলেছি যে মানুষের অনেক আশা আছে, তাদের দলটি ভালো করুক, বাট ন্যূনতম ভিত্তি, আমি যতটুকু জানি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় খোঁজ রাখি, ন্যূনতম ভিত্তি কোথাও তারা গড়ে তুলতে পারেনি, বরং ক্ষয়িষ্ণু। যেটুকু হয়েছিল সেটাও ক্ষয়িষ্ণু। কারণটা কি? কারণ এই যে আমি বললাম, মানুষ তো ভাই আপনার আমার চেয়ে গ্রামে যারা আছেন তারা কিন্তু বেশি খবর রাখে। কারণ আপনি আমি কাজের চাপে সব মিডিয়া চোখ বুলাতে পারি না, দেখতে পারি না, বাট তারা কিন্তু চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, কোন টেলিভিশনে কি হচ্ছে, দেশে কে কী করতেছে, এগুলো কিন্তু সব খবর তারা রাখে। সুতরাং এই যে আমি দুটি উদাহরণ দিলাম, এরকম না বহু দেয়া যাবে। এই যে থানা থেকে আসামি ছাড়াই নিছে, নিশ্চয়ই আপনার মনে আছে একজন নেতা, হ্যাঁ, ধানমন্ডিতে, এগুলো ঠিক না। এবং সেই ছেলে বোধহয় আবার কোন জায়গায় অ্যারেস্ট হয়েছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এগুলো তো মানুষ সব খবর রাখে। গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুপ্ত আকাঙ্ক্ষার গুপ্ত স্বৈরাচার উৎপেতে আছে। সেটি তো বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এরকম হয় কিন্তু, এবং সবসময় আমাদের পলিটিক্সে কিন্তু আমাদের দ্বারাও নিয়ন্ত্রিত না, নিশ্চয়ই আপনি জানেন। শুধু নানা শক্তি, নানা পক্ষ। আপনি দেখুন এই নির্বাচনটির কথা বলা হচ্ছে, যে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন বা অনুষ্ঠান যা দেখছেন, সুষ্ঠু নির্বাচন যদি হয়, প্রকৃত জনপ্রতিনিধি, নট লাইক শেখ হাসিনা, রাতের ভোটে, ডামি ভোটে, বিনা ভোটে, এটি না, যদি প্রকৃত গণপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে কিন্তু আমাদের অনেক সংকট কেটে যায়। আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম। এবং মানুষ তো গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, গণতন্ত্র মুক্তি পাক, ভোটাধিকারের জন্য লড়াই করেছে। সুতরাং প্রথম কাজ আমি মনে করি নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন। সেটি যদি কিন্তু দেখুন, প্রথম বলা হলো কি আমাদের পিআর লাগবে না, প্রথম বলা হলো আমাদের স্থানীয় সরকার নির্বাচন আগে লাগবে। কেন লাগবে? আমরা পরীক্ষা করতে চাই নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করতে পারে কিনা, স্থানীয় সরকার দিয়ে আপনি মাইন্ডেড। তো ধরুন নির্বাচন হলো স্থানীয় সরকার, কিন্তু এই যে দল বড় বড় কথা বলে, অনেক জায়গাতে একটা চেয়ারম্যান মেম্বারে জিতবে না, তারা বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাহলে কি আমি নির্বাচন কমিশন চেঞ্জ করব? নির্বাচন কমিশন যদি চেঞ্জ করি, সেই নতুন নির্বাচন কমিশনকে আমি কী দিয়ে আবার পরীক্ষা করব? তখন তো স্থানীয় সরকার থাকবে না, কারণ নির্বাচনটা হয়ে যাবে। তারপর বলা হচ্ছে পিআরের কথা। এই যে 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে আমাদের প্রতিবেশী নেপালে,
এই যে আজকে যে গাজা যুদ্ধটা পিয়ারের পদ্ধতির কারণে, কেন জানেন? এই যে তেল আবিব যে সরকার, ইসরায়েলের যে সরকার, কিছু কিন্তু ফান্ডামেন্টালিস্ট দল আছে, খুব অল্প সিট, কিন্তু তারা সরকার গঠনে ভূমিকা রাখে, তাদের উপর ডিপেন্ড করে যে সরকার টিকে থাকবে থাকবে না। তো তারা গাজা অ্যাটাকের আগেই পরিকল্পনা করেছিল এবং নেতানিয়াহুকে চাপ দিয়েছিল, তখন শুনে কিন্তু হামাসের জায়গায় হামলা করেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। পিয়ার পদ্ধতি ভাই আমাদের দেশের বিষয় তো না। আমার প্রার্থী কী হবে, আমার বাড়ি বরিশাল, আমার একজন কক্সবাজার থেকে প্রার্থী দিলেন, কি এমপি দিলেন, তো এটা তো হবে না ভাই। এই জায়গায় পৃথিবীর উন্নত দেশে শুধু আইন প্রণয়ন করে না পার্লামেন্ট মেম্বাররা, সংসদ সদস্য। আমার এখানে গম ভাগ করতে হয়, রাস্তা কে ঠিকাদারি পাবে সেগুলো ঠিক করতে হয়, এরকম হাজারো কাজ আছে। এই যে সামাজিক সুরক্ষা কার্ড কে পাবে বা না পাবে এগুলো এমপি সাহেবকে দেখতে হয়, হাজারো কাজ আছে। পিয়ার পদ্ধতি এখানে বিষয় না। সর্বশেষ পিয়ার গেল, পিয়ারও এখন কথাটা শুনি না। সর্বশেষে আগে হতে হবে কিছু গণভোট। কেন ভাই? ভোটের দিন হলে অসুবিধা কি আমার? বলুন যে অসুবিধা, বলেন যে মারামারি হয়ে কিছু ভোট। আর যদি গণভোট ভোটের আগে হয় তো মানুষ তো ভোটে দিতে যাবে না। আমাদের সেই অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের 3টি গণভোট হয়েছে। সর্বশেষ যে গণভোট বেগম খালেদা জিয়ার আমলে হয়েছিল, মাত্র 35% লোক ভোট দিয়েছিল। 35% লোকের সবাই আবার হাও দেয় নেয়। সুতরাং আমি যদি ভোটারদের নিতে হয় তাহলে তো পার্লামেন্ট নির্বাচনের দিন তো ভোট হলে সব দল লোক আনার চেষ্টা করবে। নাম্বার 2, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের অর্থনীতিতে বিরাট ধকল যাচ্ছে। নিশ্চয়ই আপনি জানেন যে ব্যাংক লুটপাট হয়েছে, প্রচুর টাকা বিদেশে পাঠানো হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। এই অবস্থায় 2,000-3,000 কোটি টাকা খরচ করে হানা ভোট করব, আমি গণভোট করব। কারণ ভোটের দিন হলে তো খুব ভালো। আরও বলা হয় যে ভোটের দিনে কিছু সেন্টার বন্ধ হইলে ভোটই হতে পারে, সেটা তো নির্বাচনের পার্ট বাংলাদেশের, সেটা আমরা ওভারকাম করবো আশা করি। বাট আগে এখন গোধরে আছে যে আগে হতেই হবে, এর কোনো অর্থ নেই। আমরা দেখলাম যে এই যে আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হচ্ছে পিয়ার, তারপরে গণভোট, এইটা কি মানে একটার পর একটা দাবি কিন্তু তারা সরে আসছে শেষ পর্যন্ত কিছু দল। এটার কারণটা কি? এটা কি রাজনৈতিক কৌশল নাকি? মানে ওই যে রাজনৈতিক কৌশল, মাঠ গরম আছে। নাম্বার 2, অনেক দল নির্বাচনটি একটু পিছাতে যাচ্ছে আমার ধারণা যেটা। কারণ এই ভূখণ্ডের ইতিহাসে, যেমন জামাতের কথাই ধরেন, আমি যদি বলি, তারা এখন সবচেয়ে ভালো সময় পার করছে। অনেকে বলেন যে প্রশাসনে তাদের লোক, বিশ্ববিদ্যালয় ভিসি তাদের, বিভিন্ন জায়গায় এরকম অবস্থা কোনোদিন ছিল না। তারা এই ক্ষমতাটা কিছুদিন এনজয় করতে চায়। নাম্বার 2, ভোট কতটা বেড়েছে? ভোট বেড়েছে, আমি নিঃসন্দেহে বলবো। মানে আপনার ক্ষমতা যাওয়ার মতো বেড়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। ধরুন 5 গুণও যদি বাড়ে, হ্যাঁ আমি সেটা মনে করি। 5 গুণও যদি বাড়ে, ধরুন আমাদের আসন, আমার যে আসন, সেখানে আগে জামাত 10,000 ভোট ছিল, এখন ধরুন বেড়ে 50,000 হয়েছে। সাপোজ 5 গুণ, কিন্তু 50,000 ভোটে কি এমপি হতে পারবে কেউ? অসম্ভব। সুতরাং তাদের ভোট বেড়েছে নিঃসন্দেহে। না, কিন্তু আমি আসছিলাম যে নির্বাচন পেছানোর যে মানে এই জন্য ক্ষমতা এনজয় করছে। নাম্বার 2, এনসিপি তারা মনে করছে যে আপনার দিন যত যাবে তাদের তো ভোট কি খুব বাড়বে যদি নির্বাচন পেছায়, এইসব ধারণা তো আপনার মানে আই ডোন্ট সিক্স। অনেক দলের প্রোপাগান্ডা মেশিন ছিল বিএনপির বিরুদ্ধে, মেলাইন করার নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। হ্যাঁ, সুতরাং অনেকে যদি মনে করেন আমি মেলাইন করে করে সামনে, এটা সুস্থ রাস্তা না। আপনার বিরুদ্ধে আমি এটা হয়তো ব্লেম দিলাম, আপনার বিরুদ্ধে একটা কথা বললাম। যেমন ধরুন অনেক ঘটনা আছে, নিশ্চয়ই আপনি গণমাধ্যম শুধু কর্মীও না, সক্রিয় কর্মী বলে যে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন। আওয়ামী লীগের আমরা অনেক বাড়ি ঘর দখল হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। ইভেন দোকান, আমি ব্যবসা করতাম, আপনি আওয়ামী লীগ করেন, আমি রাতারাতি গিয়ে আপনি বললেন যে এই ব্যবসা আমার, বিএনপি কিছু করার ছিল না। নির্বাচনের পরে সেগুলো যখন উদ্ধার করতে গেছে বা উদ্ধার করেছে, তখন বিভিন্নভাবে প্রচার চালানো হয়েছে, জায়গা দখল করেছে, বাড়ি দখল করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো আপনি যে কথাটি বলেছেন, সময় গেলেই ভোট বাড়বে, সেটি কোনো যুক্তি নেই, বরং বাড়তেও না, কমতেও পারে। নাম্বার 2, এনসিপি স্বপ্ন দেখছে আমরা যদি সময় পাই বিশাল কিছু করে ফেলবো, কিন্তু সবকিছু তো আস্তে আস্তে তলানিতে যাচ্ছে। অনেকে তো আবার এটাও বলছে যে মানে আপনার জুলাই অভ্যুত্থানের পর 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনে এনসিপি অনেক ভালো করতো। আই থিঙ্ক সো। কারণ ওই মানুষের একটা, সবাই তো আমরা ছিলাম, আমরা চাচ্ছিলাম এনসিপি ভালো করুক, বা তাদের ভূমিকাটায় আমরা খুব খুশি ছিলাম। আরও নানা কথা শুনি সচিবালয়, যাই হোক, সেগুলো আমি স্টুডিওতে
বলবো না, বাট এনসিপি ভালো করুন আমরা প্রত্যাশা করি। বাট দ্রুত নির্বাচন হলে তাদের ভালো, কারণ এখন যেটুকু অবস্থা আছে, এবং আমি জানি না এনসিপি কার সাথে জোট করবে, সিট একটি পাওয়া খুব কঠিন হবে আমি মনে করি। কারণ তারা ধরুন বিএনপির সাথে জোট করে, বিএনপি নেতা কর্মী দল সম্পর্কে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন সময় কিন্তু মন্তব্য করেছে। তো বিএনপির অনেক কর্মী তাদের ভোট দিয়ে বলে আমি মনে করি না। সুতরাং যেখানেই প্রার্থী দিক তাদের যেটা একটু একটু কঠিন হবে বলে আমার মনে হয়। না, এই যে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেন, তো আমি কয়েকদিন আগে ওনাদের নেতাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে এটা ওনার ব্যক্তিগত বিষয় এবং সেটা ব্যক্তির উপর দায় চাপিয়ে এটা কি ব্যক্তিগত অস্বীকার করা কি? তাকে কি দল ভর্ৎসনা করেছে? সেটা যদি তার ব্যক্তিগত ইস্যু হয়, তার দলকে তাকে ভর্ৎসনা করেছে যে আপনি এগুলো বলতে পারবেন না, এটা কি তার দল বলেছে? আর রাজনৈতিক মানুষ তো ব্যক্তিগত সুযোগ নেই, ব্যক্তিগত সুযোগ আছে। একজন রাজনীতিতে ব্যক্তির না, তিনি সার্বজনীন, তার কাছ থেকে মানুষ ভালো বক্তব্য ভালো কথা আশা করে। সুতরাং তিনি ব্যক্তিগত বলে তিনি অন্যদের মেলাইন করবেন, ছোট করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, যদি নিজে তুচ্ছ ব্যক্তি নেয় সেই প্রশ্ন অনেকে করেন, তার নামের আগে নানা ভীষণ দেখি, হ্যাঁ সেটি আমি বলতে চাই না। সুতরাং ব্যক্তিগত ভাবার তো কোনো সুযোগ নেই, ব্যক্তিগত ভাবার এইটি বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি তো বলে দিলাম স্টোরিতে, নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন তাদের যে প্রার্থী দিবে, যদি ইভেন যদি বিএনপির সাথে জোট করে, একটু সন্দেহ আছে তাদের বিজয়ের ব্যাপারে। না, তারা এই যে জুলাই অভ্যুত্থান করেছে, নতুন নয়া বন্দোবস্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, তাদের যেসব বক্তব্য এতে কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কতটা সম্ভব? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং বিএনপি আর জামাতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস হচ্ছে, কিন্তু এরকম মন্তব্য, তারা যে ধরনের মন্তব্য জামাতের কোনো নেতাকে করতে দেখেছেন বা বিএনপির জামাতের বিরুদ্ধে কোনো নেতাকে করতে দেখেছেন? নিশ্চয়ই দেখেন নাই। পরিশীলিত মার্জিত সবাই পরিশীলিত মার্জিত কথা বলছে। আর তারা এই উঠতি বয়সে, খুব দুর্ভাগ্যজনক এগুলো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই টকশোতে তো আপনি দেখেন কিনা জানি, টকশোতে নানা ধরনের কথা বলে আমি ফলো করি। এটা রাজনৈতিক সুসংস্কৃতি না, এটা মানুষের প্রত্যাশা না, মানুষের ভদ্র ব্যবহার তাদের কাছে আর বেশি আশা করে। কারণ বিএনপি জামাত অন্যান্য দল অনেক মানে তারা অনেক বেশি শিক্ষিত, অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা জানি, তো এই ধরনের কথা বলে এটা তো প্রত্যাশিত না। আরেকটি বিষয়, এনসিপি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, গতকালকে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করেছেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। প্রার্থী পেলে ভালো, প্রার্থী পেলে ভালো, প্রার্থী পেলে ভালো। পিয়ারের জন্য এই জন্য লড়াই করেছে, কারণ 300 আসনে কত ভোট পাবেন এটা কিন্তু মানুষ অনুমান করতে পারে। সুতরাং পিয়ার হলে হয়তো 2 সিট এই ভোট যোগ করে পেত। হ্যাঁ, পিয়ার না হলে আমি তো একটু আগেই বললাম। তো এই যে প্রার্থী দিক আমরা প্রত্যাশা করি, 300 আসন প্রার্থী দিক, যদি জিতে আসতে পারে ভালো। এই তো নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন, খুব আলোচিত ব্যক্তি এই সময় এই রাজনৈতিক অঙ্গনে, তিনি তো বলেছেন বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবেন। ভালো, দেখি লড়াই আমরা দেখি। আমাদের দৈনিক আমার দেশের আরেকটি সংবাদ চোখে পড়েছে আমার, সেটা হচ্ছে আওয়ামী লুটপাটে বিদ্যুতের বিল বেড়েছে 25%, জাতীয় কমিটির অন্তর্বর্তী প্রতিবেদন। তো আমরা দেখছি ডিমান্ড চার্জ, মানে নানান চার্জের নামে মানে গ্রাহকরা সবসময় একটা অভিযোগ করে থাকে। ভূতুরে বিল আসে, আমি আমার অভিজ্ঞতায় বলে, আমার বাসায় 10 থেকে 11,000 টাকা বিদ্যুৎ বিল আসে। কেন আসে আমি আই এম নট শিওর, আমি সমাধানও নেই, কোনো সমাধানও নেই। এরকম অনেক জায়গায় এরকম ঘটছে, পুরো দেশটা একটা লুটপাট তন্ত্র চলতেছে, যে যার ইচ্ছা যা তাই করছে, এটা কোনো সমাধান নাই, এবং সমাধান চেয়ে আপনি পাবেনও না। কার কাছে যাবেন সমাধান? যার কাছে সমাধান খুঁজতে যাবেন তিনিই সমস্যাগ্রস্ত, তিনি এই সমাধান করবেন না বা করতে পারবেন না। এখন তো সুযোগ ছিল, এখন তো অন্তর্বর্তী সরকার, সুযোগ তো ছিল। ঢাকায় 5 গুণ রিক্সা বেড়েছে 5 তারিখের পর, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এবং ঢাকার সব অলি গলি শুধু রিক্সা সয়লাভ, এবং অনেক রাস্তায় গিয়ে রিক্সা চলতে পারতো না, গাড়ি যাতে স্মুথলি মুভ করতে পারে। এখন কোনো বাধা নেই কোথাও, সব জায়গায় চলছে। বাট এটি কিন্তু একটা ভালো সুযোগ ছিল, এই কারণে 5 তারিখের পরে যে সরকারটি গঠিত হয়েছিল, শুধু ফেসিজমে যারা বিশ্বাস করতো তারা ছাড়া সব মানুষের এক ধরনের সমর্থন ছিল। কিন্তু এবং রাজনৈতিক দল অনেক সময় অনেক কিছু করতে পারে না ইচ্ছে করলেও, বাট এই অন্তর্বর্তী সরকারে কিন্তু সেই সুযোগ ছিল। কেন করছে না আমি জানি না। এই যে দেখুন,
ঢাকায় এমন একটা অবস্থা হচ্ছে, গতকাল আপনি নিশ্চয়ই জানেন, পুরো ঢাকা কলাপস করেছিল। এবং এমন হয়েছে আন্দোলন হলেই আগে মূল যে সড়কগুলো এগুলো বন্ধ করতে হবে। আমি এই জায়গায় আরেকবার বলে গেছি, এই যে কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, এই যে এটার নাম যেন কি, মহাখালী, না মহাখালী, আরে তিতুমির কলেজ, তারা রাতারাতি তাদের বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। তুমি ভর্তি হয়েছো কলেজে, কিন্তু তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবা। এবং কি করলো, 5 দিন ঢাকা কলাপস করে রাখলো, নিশ্চয়ই আপনার মনে আছে। এই ছোট্ট একটা নগরী, একটা আধুনিক নগরীতে 25% সড়ক দরকার। আমাদের আরও 5 বছরের আগের হিসাব হচ্ছে 7% আছে। 7%-এর যে ফুটপাথ অধিকাংশ ভাঙার উপর আপনি চাঁদা নিয়ে দোকান বসিয়েছেন। তো এই নগরীতে যদি এরকম হয় যে প্রতিদিন আমি প্রোগ্রাম হলে আমি আগে ব্যস্ততম সড়কগুলো, কারণ এই ঢাকার সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে শাহবাগ, আগে শাহবাগ বন্ধ করবে। আপনি দেখুন প্রেস ক্লাবের সামনে বন্ধ করবে। মানে এগুলো কিভাবে কি হবে আমি জানি না। এগুলো কে নিয়ন্ত্রণ করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে। বাট 5 তারিখের পর এগুলো বেড়েছে। যদি অনেকে বলেন যে আগে দাবি দেওয়া করতে পারতো না, শেখ হাসিনার কাছে বা ফ্যাসিজমের কাছে দাবি দেওয়া করতে পারতো না, এই জন্য অনেক মানুষ দাবি জানাচ্ছে। আপনি আরেকটু দেখুন, এই যে ঢাকা কলেজের সিটি কলেজ সপ্তাহে 2 দিন মারামারির খবর শুনি। এটা আমরা তো বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ঢাকা কলেজের সাথে মাঝে, না তখন এরকম ছিল না, তখন হয়তো 6 মাসে একবার বা বছরে একবার। এখন সপ্তাহে প্রায় 2-3 দিন মারামারি করে। এটা কি কারণ জানা যায় না, অনেক সময় কারণও জানা যায় না, কোনো কারণে সমাধানের কোন উদ্যোগ আছে বলে আমি জানি না। আসলে আজ থাকলে কি, ধরুন একদিন সংঘর্ষ হলো, আমি একটা আপোষ মীমাংসা করে দিলাম, তাহলে পরের দিন সংঘর্ষ হবে না, কিন্তু পরের দিন আবার হয়। এটা কি হয়? জি, আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করছিলাম, যে সেটা হচ্ছে যে বণিক বার্তা লিখছে যে চুক্তি পর্যালোচনা কমিটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা, বিদ্যুৎ খাতে মিলেছে ভয়াবহ দুর্নীতির তথ্য, অনিয়মের প্রমাণ আদানির চুক্তিতেও। এই যে আদানিকে নিয়ে বেশ মানে অনেক আগে থেকেই আলোচনা সমালোচনা, তো এখন তো এই সরকার চাইলে আদানির সাথে চুক্তি বাতিলও করতে পারে। না, চুক্তি বাতিল করার সুযোগ আছে কিনা আমি জানি না, ক্লোজ থাকে যে এই সময় পর্যন্ত চুক্তি বাতিল। কয়েকদিন আগে উপদেষ্টারা বলেছিলেন, কয়েকজন উপদেষ্টা আর কি, পরবর্তী সরকার আবার সেটা অস্বীকারও করেছে। এটা মুখরোচক কথা বলে, জনতুষ্টিবাদী এগুলো বলে অনেক কিছু বলে, বাট চুক্তি বাতিলের সুযোগ আছে কিনা আমি জানি না। বাট এ ধরনের চুক্তিতে আওয়ামী লীগ আমল হয়েছে, কারণ শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলবে না। যত ধরনের, শুধু স্বাধীনতাটুকু নামে কাগজপত্র কোনোভাবে ছিল, আর কিছু সবই তারা নিয়ে গেছিল। সুতরাং এগুলো রিভিউ করা উচিত, যদি কোনো সুযোগ থাকে এসব চুক্তি রিভিউ করা উচিত আমি মনে করি। আমরা শেষ পর্যায়ে ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।